তো আজকের ক্লাসে আমরা 3.6 এর থিওরি পার্টটা দেখব। এখানে কোন ধরনের ইকুয়েশন নিয়ে আমরা আলোচনা করব সরলরেখা সেগুলো জানবো, এবং খুব সিম্পল কিছু ম্যাথ করব যেগুলা ওই ইকুয়েশন গুলোর সাথে ডিরেক্টলি কানেক্টেড। আর নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব 3.6 এর যে ফর্মুলা গুলো শিখছি সে প্রত্যেকটা ফর্মুলার থেকে আরো কমপ্লিকেটেড যতগুলো কেস হওয়া সম্ভব, যতগুলো ম্যাথ থাকা সম্ভব সেগুলো আলোচনা করার। ওকে, সো এটা হচ্ছে আমাদের টার্গেট। তো চলো শুরু করি। তো এই চ্যাপ্টারে আসলে কি করব, প্রথমে আমাদের এক ধরনের কনসেপ্ট, সেটা হচ্ছে দুইটি সরলরেখার ছেদবিন্দু। দুটি সরলরেখার ছেদবিন্দু কিভাবে বের করে, ঠিক আছে? সো কনসিডার করো এখানে একটা সরলরেখা আছে, আরেকটা সরলরেখা আছে, ধরো এটা। এখন ধরে নিলাম গ্রিন সরলরেখাটা যে স্ট্রেট লাইনটা সেটা ইকুয়েশন হচ্ছে a2x প্লাস b প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। আর ধরো ব্লু যে স্ট্রেট লাইনটা দেখতেছো সেটা ইকুয়েশন ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। সো এইখানে আমরা যেই পয়েন্টটা দেখতে পাচ্ছি তাহলে সেটাই হচ্ছে কি তাদের ছেদবিন্দু। ওকে, তো এখন এই ছেদবিন্দুটা কিভাবে বের করব? তো আমার কাছে দুইটা সরলরেখার ইকুয়েশন আছে, এখন আমি চাচ্ছি ছেদবিন্দু বের করতে। তো কিভাবে সে কাজটা করব? তো আমরা ইকুয়েশনগুলো লিখি, এটা অনেক ভাবে করা যায়। তো যতভাবে তোমরা ইকুয়েশনগুলো সলভ করতে শিখছো প্রত্যেকটা ভাবে করতে পারবা। a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, ধরো এটা আমার এক নম্বর ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন, মানে এক নম্বর সরলরেখার ইকুয়েশন আর দুই নম্বর সরলরেখার ইকুয়েশন। সো আমার কাছে দুইটা সরলরেখার ইকুয়েশন দেওয়া আছে। এখন আমি চাচ্ছি এই মাঝখানে যে ছেদবিন্দুটা, মানে দুইটা যে পয়েন্টে কাট করছে, একজন একজনকে ছেদ করছে, ওই পয়েন্টের ভুজ আর কোটি কত, অর্থাৎ ওই ছেদবিন্দুটা আমি বের করতে চাচ্ছি। সো কিভাবে করব? সো তোমরা চাইলে প্রতিস্থাপন পদ্ধতি, অপনয়ন পদ্ধতি, যে কোনো পদ্ধতিতে চাইলে এই ম্যাথটা সলভ করতে পারবো। বাট আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে বজ্রগুণন। আমার যতটুকু মনে পড়ে তোমরা সবাই বজ্রগুণনের সাথে পরিচিত, তোমাদের এটা ক্লাস 8-9-এ থাকার কথা। এটাও একটা সমাধান করার সমীকরণ, সমাধান করার একটা ওয়ে, ঠিক আছে, প্রসেস। সো এখানে আমরা কিভাবে সলভ করব? এটা করলে বেসিক্যালি এক লাইনে তোমার অ্যান্সারটা চলে আসবে, আর প্রতিস্থাপন অপনয়ন করলে একটু লেংদি হবে। তো আমরা যখন এক্স নিব তখন বেসিক্যালি এক্স বরাবর এই কলামটা বাদ, তাহলে b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1, ঠিক আছে? তাহলে এক্স এর নিচে কি বসবে? b1 ইন্টু c2 মাইনাস b2 ইন্টু c1 ইজ ইকুয়াল টু, যখন আমরা y নিব তখন কি হবে? তখন এই y বরাবর কলামটা বাদ, বাট এখন কিন্তু এইভাবে হিসাব করতে হবে, a2 ইন্টু c1 আর a1 ইন্টু c2, তাহলে a2 ইন্টু c1 মাইনাস a1 ইন্টু c2 ইজ ইকুয়াল টু, যখন আমরা 1 নিব আর ধ্রুবপদ মানে c1 এর কলামে যখন আমরা হিসাব করব তখন আমরা 1 নিব, ঠিক আছে? তো এই c1টা বাদ, এখন আমরা যখন নিব তখন আমাদের a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1, তো a1 ইন্টু b2 মাইনাস a2 ইন্টু b1। ওকে, সো আমরা বজ্রগুণন পদ্ধতিতে এক্স ওয়াই এই অনুপাতটা পাইলাম, এক্স এর এক্স ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু ওয়াই ডিভাইডেড বাই সামথিং ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই সামথিং। সুতরাং ওইখান থেকে আমরা চাইলে বলতে পারি এক্স ডিভাইডেড বাই b1 c2 মাইনাস b2 c1 ইজ ইকুয়াল টু কি হবে? 1 ডিভাইডেড বাই a1 b2 মাইনাস a2 b1। আবার আমরা সেম একইভাবে বলতে পারি, যেহেতু এটা আর এটাও তো সমান, তাহলে আমরা বলতে পারি y ডিভাইডেড বাই a2 c1 মাইনাস a1 c2 is equal to 1 divided by a1 b2 minus a2 b1। তো সেখান থেকে সুতরাং x is equal to কি চলে আসবে? b1 c2 minus b2 c1 divided by a1 b2 minus a2 b1। সো আমরা পেয়ে গেলাম কি, আমাদের ভুজ পেয়ে গেলাম, ঠিক আছে? এবং আমরা এখান থেকে কোটি কি পাবো? y is equal to a2 c1, সো এটাকে আমরা বজ্রগুণ করে ওই পাশে পাঠিয়ে দিই, a2 c1
minus a1 c2 divided by a1 b2 minus a2 b1. সো এই পেয়ে গেলাম আমাদের কোটি। সো ভুজও জানি, কোটিও জানি, ঠিক আছে। সো এইটা একটা মেথড যেখানে আমাদের যদি দুইটা সরলরেখা দেওয়া থাকে তারা ঠিক কোন বিন্দুটাতে মিলিত হবে, একজন একজনকে ছেদ করে যাবে, ওই বিন্দুটা আমরা বের করতে পারবো তাদেরকে সমাধান করার মাধ্যমে। সমাধান তুমি নিজের ইচ্ছা মতো যে কোনো মেথডে করতে পারো, বাট আমি সাজেস্ট করবো তোমরা বজ্রগুণন পদ্ধতিতে সমাধানটা করার চেষ্টা করবা, কারণ এই পদ্ধতিতে করলে তোমাদের জন্য সময়টা সেভ হবে। তো আমরা প্রত্যেকটা থিওরি শেখার সাথে সাথে তার একটা সিম্পল একটা ম্যাথ দেখে নিব। তো এখানেও আমরা দেখি একটা ম্যাথ 2x - 5y + 3 = 0। তোমার 1 নম্বর সমীকরণ, এটা একটা সরলরেখার ইকুয়েশন। আমি আরেকটা সরলরেখার ইকুয়েশন বলতেছি 3x + 4y - 1 = 0, বলতেছি এটা আরেকটা সরলরেখার ইকুয়েশন। আর আমি জানতে চাচ্ছি এই দুটো সরলরেখা কোন বিন্দুতে ছেদ করবে, সেই ছেদবিন্দুটা তোমরা বের করো। তো একটু আগেই ফর্মুলা দেখাইছি, সেই ফর্মুলা অনুযায়ী তোমরা এই যে বজ্রগুণন পদ্ধতিতে এই দুইটা সরলরেখা থেকে তাদের ছেদবিন্দুটা বের করো, ঠিক আছে। আশা করি তোমরা সবাই পারবা, সবাই একটু চেষ্টা করো এটা। ভাই উপরে ওইটা কি সূত্র যে দুইটা x আর y এর মান বের করলেন? হ্যাঁ এটা সূত্র, বাট এটা কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নাই, মানে তোমরা এক লাইন বজ্রগুণন করলেই পারবে, ঠিক আছে। আরো অনেক কিছু মনে রাখার দরকার আছে, তো এইসব ফর্মুলা মনে রেখে মাথা করার দরকার, লোড করা দরকার। সো আমাকে জানাবা যে এক্স এর ভ্যালু কত আসছে, ভুজ কত আর কোটি কত, এটা জানাবা। আর ওয়াই এর ভ্যালু কত আসছে? এক্স এর ভ্যালু কি 1 আসছে আর ওয়াই এর ভ্যালু -11/7। তুমি বলতেছো কি 1 আর -11/7? দেখি বাকিরা কি বল। আমি করে ফেলে দেখি x ডিভাইডেড বাই x এর মান কি 7/23 আসে? x এর মান 1 আসছে আমার। আমাদের কত আসছে x এর মান? 1। ভাই একটু ভুল গেছি, একটু wait করুন। আমার তো -7/23 আসছে। -7/23 তো আমার আসলো, আর y আসতেছে 11/23। জি ভাই এটা ঠিক আছে, -7/23 এটা ঠিক আছে না? জি ভাই লাস্ট। তাহলে x এর ভ্যালু আসবে হচ্ছে -7/23 আর y এর ভ্যালু আসতেছে কত? -7/23 আর y এর ভ্যালু আসতেছে 11/23। সো এই যে এখানে আমি দেখাই দিলাম কিভাবে করছি, ঠিক আছে, ইকুয়েশন থেকে নিয়ে আসলাম। তো তোমরা নিজের ইচ্ছা মতো যে কোনো মেথডে করতে পারবে, সমস্যা নেই, বাট দেখতেই পারতেছো যে বজ্রগুণন একটু সহজ হচ্ছে, দ্রুত হচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা দেখলাম। এখন চলো এটা বেসিক্যালি এই ছেদবিন্দুটা বের করার কোনো ম্যাথ আসবে না এক্সামে, বাট এই ছেদবিন্দু বের করে তারপরে আমাদের কিছু কাজ করতে হবে, ঠিক আছে। তো ছেদবিন্দু বের করা পর্যন্ত কাজ আমাদের জন্য দরকার। সো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে আসি। এই থিওরিটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি? এটাতে বলতেছে যে দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ। সো দুটি সরলরেখার অন্তর্ভুক্ত কোণ আসলে ঠিক কিভাবে বের করব? ওকে, সো আসলে আমরা কনসিডার করব দুটো সরলরেখা। ধরো এটা আমাদের ইকুয়েশন 1, সরলরেখা 1 নম্বর সরলরেখা। আর ধরো
এই রেডটা হচ্ছে আমাদের কি 2 নম্বর সরলরেখা। ইকুয়েশন 2। এখন একটা জিনিস দেখো যে তাদের মাঝখানে তো কোণ তৈরি হয়েছে, তাই না? এইখানে একটা কোণ তৈরি হয়েছে, এইখানে একটা কোণ তৈরি হয়েছে, আবার দেখো এই পাশে একটা কোণ তৈরি হয়েছে, এখানে এই পাশে একটা কোণ তৈরি হয়েছে, ঠিক আছে? বাট যেহেতু এই কোণটা আর তার ঠিক অপোজিটের যে কোণটা আছে সেগুলো যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এইটা যদি 30 ডিগ্রি হয়, এইটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। আবার ডান পাশেরটা আর বাম পাশেরটা যেহেতু বিপ্রতীপ কোণ, তাহলে এটা যদি ধরো 150 ডিগ্রি বললাম, তাহলে এটা কত হবে? 150 ডিগ্রি কিন্তু হবে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি এখানে কয় ধরনের কোণ পাইছো তোমরা? 2 ধরনের কোণ, ঠিক না? কোণ তৈরি হয়েছে টোটাল 4 জায়গায় 4টা, এই পাশে একটা কোণ, মানে টোটাল 4টা কোণ তৈরি হয়েছে, বাট এদের মধ্যে প্রতি 2টা হচ্ছে সমান, 2টা করে হচ্ছে তারা পরস্পর সমান। ওকে, সো এই হচ্ছে কি কথা। এখন কিভাবে এই কোণগুলো আমরা বের করব? আমি তোমাদের 2টা মেথড শিখাবো টোটাল। এই কোন অ্যাঙ্গেল বের করা, 2টা সরলরেখার মাঝখানে দেখতে পাচ্ছ যে অ্যাঙ্গেল থাকতেছে, এই অ্যাঙ্গেলটা বের করার 2টা মেথড আছে। সো এটা ভালোভাবে একটু খেয়াল করো। একটা হচ্ছে আমরা 2 ধরনের ইকুয়েশনের সাহায্যে 2 ধরনের মেথড শিখবো। একটা হতে পারে যে ধরো আমার ইকুয়েশনটা এই ফরম্যাটে থাকতে পারে, y m1x + c1, ঠিক আছে? আরেকটা ইকুয়েশন থাকবে y m2x + c2। এইটাকে বলা হয় স্লোপ ফর্ম, সরলরেখার স্লোপ ফর্ম। একই সরলরেখাকে তো আমরা দেখছি যে আমরা আগের চ্যাপ্টারে দেখে আসছি যে বিভিন্ন ফর্মে কিন্তু লেখা যায়, বিভিন্নভাবে রিপ্রেজেন্ট করা যায়, ঠিক আছে? তো এটাকে বলা হয় সরলরেখার স্লোপ ফর্ম। যদি এই ফরম্যাটে দেওয়া থাকে তখন আমাদের ফর্মুলা আমরা একটা অন্য এক ধরনের ফর্মুলা দিয়ে করব। আবার যদি জেনারেল ফর্মে দেওয়া থাকে, জেনারেল ফর্মটা হচ্ছে দেখতে এরকম, a1x + b1y + c1z, c1 = 0, আর a2x + b2y + c2 = 0। এটাকে বলা হয় কি? জেনারেল ফর্ম। তো এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ, ঠিক আছে? এখন আমরা দেখবো স্লোপ ফর্মে থাকলে আমরা ফর্মুলা কি হবে, আর জেনারেল ফর্মে থাকলে ফর্মুলা কি হবে। সো যদি স্লোপ ফর্মে থাকে তখন আমরা দেখতেছি, ধরো সরলরেখাটা যদি 2টা সরলরেখা যদি স্লোপ ফর্মে দেওয়া থাকে, বেসিক্যালি সরলরেখা যে কোনো ফর্মেটে দেওয়া থাকতে পারে, জেনারেল ফর্মেটে ইউজুয়ালি দেওয়া থাকে, আমরা সেটাকে স্লোপ ফর্মে নিয়ে যেতে পারি। সো যদি স্লোপ ফর্মে তুমি কনসিডার করো তখন কি হবে, আর একটা হচ্ছে জেনারেল ফর্মে যদি কনসিডার করো তখন কি হবে। সো যদি স্লোপ ফর্মে কনসিডার করো তাহলে এই 2টা সরলরেখার মাঝখানে যে এই অ্যাঙ্গেল গুলো দেখতেছো, এই অ্যাঙ্গেল গুলো আমরা কিভাবে বের করবো? এটার ফর্মুলা হচ্ছে, তখন থিটা আসবে কি? থিটা আসবে ± tan ইনভার্স m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2, 1 + m1 * m2। সো ভালো করে একটু খেয়াল করো, স্লোপ ফরম্যাটে কিন্তু আমি m1 জানি, মানে স্লোপ ফরম্যাটে যদি আমি এই ফরম্যাটে প্রকাশ করি y = m1x + c, তাহলে x এর সাথে যে থাকবে তাকে আমরা কি বলবো? প্রথম সরলরেখার ঢাল। m1 হচ্ছে প্রথম সরলরেখার ঢাল। আর দ্বিতীয় সরলরেখার ক্ষেত্রে যদি আমি এভাবে প্রকাশ করি তাহলে সেখানে x এর সাথে যেটা থাকবে সেটা কি? সেটাও দ্বিতীয় সরলরেখার ঢাল। তো তুমি যখন ঢালগুলা বের করতে পারবা স্লোপ ফরম্যাটে নিলে কিন্তু আমরা খুব সহজে ঢাল বের করতে পারি। তো তুমি যদি ঢাল বের করে ফেলতে পারো স্লোপ ফরম্যাটে নিয়ে, তখন তুমি চাইলে তাদের মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে পারো এই ফর্মুলা দিয়ে, ± tan ইনভার্স m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 m2। ওকে, সো এটা গেল হচ্ছে যদি আমাদের স্লোপ ফরম্যাটে দেওয়া থাকে, ঠিক আছে? এখন ধরো তোমার ইকুয়েশনটা জেনারেল ফরম্যাটে দেওয়া আছে এভাবে, এইটা জেনারেল ফর্ম, এই ফর্মে দেওয়া আছে ইকুয়েশনটা। এখন তুমি চাচ্ছ না এটাকে স্লোপ ফরম্যাটে দিতে, তুমি চাচ্ছ কি জেনারেল ফরম্যাটে যেভাবে আছে ওইভাবে রেখেই তুমি ম্যাথটা সলভ করবা। তাহলে তুমি কোন ফর্মুলা দিয়ে করবা, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ফর্মুলা আছে, সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে, এখানে আরো কিছু কনসেপ্ট বলবো আমি। সেই ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে থিটা = ± cos ইনভার্স √a1² + b1² ইন্টু √a2² + b2², ঠিক আছে? তারপর কি আসতেছে? তারপর আসবে
A1 B1 প্লাস A2 B2, ঠিক আছে? তার মানে তুমি একটা জেনারেল ফরম্যাটে থাকা ইকুয়েশন অর্থাৎ A1 B1 C1 এদের মাধ্যমেই তুমি কিন্তু চাইলে C1 তো দরকার হয় না, A1 B1 এর মাধ্যমে কি করতে পারলা, তুমি থিটাটা বের করে ফেলতে পারলা। তবে তোমার এম এ নেওয়া লাগতেছে না, তুমি y mx এইভাবে প্রকাশ না করে তোমাকে হয়তো বা ইউজুয়ালি ইকুয়েশন গুলো এই ফরম্যাটেই দেওয়া থাকবে, A1x plus B1y plus C1 is equal to 0, তো ডিরেক্ট এখান থেকেও চাইলে করা যায়। সেটা ফর্মুলা কি, থিটা is equal to plus minus cos inverse A1 B1 plus A2 B2 divided by root over A1 square plus B1 square into root over A2 square plus B2 square। এখন A1 B1 নিয়ে কিছুটা কথা আছে আমার। তো A1x plus B1y plus C1 is equal to 0 যদি কোনো সরলরেখা এই ফরম্যাটে থাকে, সরলরেখার জন্য এই A1 এই B1 এদের একটা নাম আছে, ঠিক আছে? এদেরকে বলা হয় ডিরেকশন রেশিও। যদিও আমি ইন্টার থাকতে জানতাম না, ভার্সিটিতে শিখছি। এদের বলা হয় ডিরেকশন রেশিও বা দিক অনুপাত, ঠিক আছে? দিক অনুপাত। তাহলে যদি তোমার কোনো সরলরেখা A1x plus B1y plus C1 is equal to 0 আকৃতিতে দেওয়া থাকে, দুইটা সরলরেখা, তো তাদের মাঝখানে কোণটা তুমি চাইলে দিক অনুপাত বা ডিরেকশন রেশিওর মাধ্যমে বের করতে পারবা। এবং সেটার ফর্মুলা কি, সেটার ফর্মুলা এই যে এই ডান পাশে দেখতেছো তোমরা, থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস cos inverse A1 B1 plus A2 B2 divided by root over A1 square plus root B1 square into root over A2 square plus B2 square। ওকে, সো দুইটা সরলরেখা অন্তর্ভুক্ত কোণ বের করার রিলেটেড ফর্মুলা আলোচনা করা শেষ। এখন আমরা চলো কোণ বের করি, ঠিক আছে? স্যার দিক অনুপাত হ্যাঁ, মানে বলো। কি, মানে এটা কি নির্দেশ করে দিক ওকে, অনুপাতটা? এখানে যদি যদি বলতে চাই তাহলে অনেক কিছু বলতে হবে, ঠিক আছে? দিক অনুপাত বেসিক্যালি নাম শুনে বুঝতে পারতেছো যে এরা হচ্ছে একটা ডিরেকশনকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে? তো দিক অনুপাত বেসিক্যালি মানে একটা সরলরেখা, ঠিক আছে? মানে এখানে অনেকগুলো কনসেপ্ট আছে। ধরো ধরো আচ্ছা, তোমরা ভেক্টর পড়ছো না? তোমরা ভেক্টর উপাংশ জিনিসটা পড়ছো? একটা ধরো একটা, এটা যদি একটা ভেক্টর হয়, একটা ভেক্টর রাশি যদি হয়, তাহলে এই ভেক্টরের ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, তুমি বলো তো এই ভেক্টরের লম্বাংশ থাকবে কিনা? তার মানে তার আনুভূমিক উপাংশ থাকতে পারে, তার একটা উলম্ব উপাংশ থাকতে পারে। এইটুকু কনসেপ্টই তোমাদের মাথায় আছে কারো? যদি একটা ভেক্টর হয়, তার তার আনুভূমিক উপাংশ, তার উলম্ব উপাংশ থাকবে না? তাহলে ধরো এইদিকে তার এক্স অক্ষ বরাবর তার একটা উপাংশ থাকবে, আবার ওয়াই অক্ষ বরাবর তার একটা উপাংশ থাকে, এবং এই উপাংশগুলোর যোগফলে কি হয়, ওই ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করে, যেটা আমরা আই যে প্রকাশ করি। তোমাদের এই যে এরকম একটা ভেক্টর থাকে, সেটা কি বরাবর উপাংশ হচ্ছে এ, যেটা এই ভাইয়া মানে যদি সরল ভাইয়া আপনি কেটে কেটে আসছেন। হ্যাঁ, কথা অনেক কেটে আসতেছে, কিছুই বুঝি নাই। তোর কথাই আসতেছে না। আজকে আসছে অনেক। ওয়েট এবার হ্যালো, ভাই এখনো আসছে না, বুঝা আটকে আটকে এখনো আসছে। কেটে কেটে আসছে। ওয়েট করে ওকে, একটু ওয়েট কর 2 মিনিট। কি ভাই, ঠিক হয়েছে? এখন ঠিক আছে।
আমি কি আউট হয়ে গেলাম? হ্যালো, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, এবার শোনা জি যাচ্ছে। স্যার। ওকে, তো আচ্ছা, তোমরা মনে হয় ডিরেকশন রেশিও থেকে আমার কোনো কথা পাওনি, তাই তো? হ্যালো, না। এবার শুনতেছো? ওকে, সো আমি যেটা বলতেছিলাম যে এটা একটু আলোচনা, যে এটা আসলে তোমাদের লেভেলের দরকার হয় না, তারপরে বলি। দেখো, তোমরা ভেক্টরের মধ্যে পড়ছো না যে একটা ভেক্টর যদি ধরো এইটা একটা ভেক্টর, ঠিক আছে, তাহলে এই ভেক্টরের বলো তো লম্বাংশ থাকবে কিনা? তো এক্স অক্ষ বরাবর উপাংশ থাকবে, ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ থাকবে কিনা বলো তো? পসিবল না এটা থাকা। আর যদি কোনো ভেক্টরকে যদি এ আই প্লাস বি যে আকৃতিতে লিখি, তাহলে বলতো এ বলতে কি বোঝায়? তার এক্স অক্ষের দিকে তার কতটুকু প্রভাব আছে, বা এক্স অক্ষ বরাবর তার উপাংশ। আর বি বলতে কি বোঝায়? ওয়াই অক্ষ বরাবর তার উপাংশ। এই এরকমই তো ছিল ভেক্টরের কনসেপ্টটা, তাই তো? এখন ধরো একটা সরলরেখাকে আমি, এটা আমার ভেক্টর না, এটা আমার সরলরেখা, আমি আরো কয়েকটা থিওরি নিয়ে আসি, যেহেতু ডিরেকশন রেশিও বুঝাইতে হবে। ধরো এটা আমার সরলরেখা। এখন বলো তো একটা সরলরেখা কি এক্স অক্ষ আর ওয়াই অক্ষের সাথে কোনো কোণ তৈরি করে কিনা? তো দেখো এখানে এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করছে, আবার দেখো এখানে ওয়াই অক্ষের সাথে এই সরলরেখাটা একটা কোণ তৈরি করছে। এখন এক্স অক্ষের সাথে কোণটাকে আমি বলতেছি আলফা, আর ওয়াই অক্ষের সাথে কোণটাকে ধরো আমি বলতেছি বিটা। ওকে, এই পর্যন্ত বুঝো। তাহলে যদি কোনো সরলরেখা এক্স অক্ষের সাথে আলফা কোণ তৈরি করে, তখন কজ আলফাকে বলা হয় তার ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন, দিক কোসাইন। আর কস বিটাকে বলা হয় তার ডিরেকশন, এটাও তার ডিরেকশন কোসাইন, ঠিক আছে? সো এই ডিরেকশন কোসাইন গুলার যে অনুপাত থাকে, ঠিক আছে, এই ডিরেকশন কোসাইন গুলার অনুপাতটাই বেসিক্যালি হয় কি আমার ডিরেকশন রেশিও। বেসিক্যালি এই ডিরেকশন রেশিও থেকে কিছুটা বোঝা যায় যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে ঠিক কতটা অ্যাঙ্গেলে আছে, আর ওয়াই অক্ষের সাথে ঠিক কতটা অ্যাঙ্গেলে আছে, এই ডিরেকশন রেশিও গুলা থেকে গেস করা যায়, ঠিক আছে? তো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা যাব না, কারণ এটা কোনো দরকার নেই। সো এটা ছিল ডিরেকশন কোসাইন, আর ডিরেকশন কোসাইনদের অনুপাত থেকে ডিরেকশন রেশিও আসে, ঠিক আছে? সো ডিরেকশন কোসাইন কিভাবে বের করে সেটাও ডিরেকশন রেশিও দিয়ে বের করা যায়। ধরো a1x প্লাস b1y b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, একটা এটা যদি একটা সরলরেখার সমীকরণ হয়, তাহলে তার এক্স অক্ষ বরাবর একটা ডিরেকশন কোসাইন থাকবে, ওয়াই অক্ষ বরাবর একটা ডিরেকশন কোসাইন থাকবে। এক্স অক্ষ বরাবর ডিরেকশন কোসাইনকে কজ আলফা বলা হয়। তো এই কজ আলফাকে বলা হয় এল। এল ইজ ইকুয়াল টু হবে, এই ডিরেকশন রেশিও কি ছিল, এ আর বি, তো রুট ওভার এ স্কোয়ার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার এ ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। এটা যদি করো তুমি কি পেয়ে যাবা? তার এক্স অক্ষ বরাবর কোণটা পেয়ে যাবা, ঠিক আছে, কোণের কসটা পেয়ে যাবে, এটাকে বলা হয় ডিরেকশন কোসাইন। আর যদি তুমি কস বিটা চাও, অর্থাৎ এম বলা হয় সেটাকে, তখন তোমার করতে হবে বি ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার। আপনি ভেক্টর কেন তো এটা পড়াইতেছেন ছিল, ভাই? আরে ওই যে ডিরেকশন রেশিওর কথাটা জিজ্ঞেস করছে, এই জন্য। ডিরেকশন রেশিওর সাথে কিছুটা কানেকশন আছে, ঠিক আছে? সো এখন আমরা ধরো এবার আমরা সরলরেখায় আসি। ভাইয়া, হ্যাঁ বলো। স্লোপ ফর্ম থেকে জেনারেল ফর্মে কি আনা যায়? মানে জেনারেল ফর্ম থেকে স্লোপ ফর্মে? হ্যাঁ হ্যাঁ, জেনারেল ফর্ম থেকে স্লোপ ফর্মে তো আনা খুবই ইজি, আমি দেখাচ্ছি। তার মানে এখন আমরা আবার একটু রিভিউ করি। দেখো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, কারণ আজকে আমাদের ক্লাসের অনেক ইম্পর্টেন্ট থিওরি বলতে গেলে এটাই। তো একটা হচ্ছে স্লোপ ফর্ম। স্লোপ ফর্ম কোনটা? স্লোপ ফর্ম হচ্ছে যদি দুইটা সরলরেখার ইকুয়েশনকে y ইজ ইকুয়াল টু m1x প্লাস m1x প্লাস c1, আর একটা হচ্ছে y ইজ ইকুয়াল টু m2x প্লাস c1, এটা দিয়ে যদি দুইটা সরলরেখার ইকুয়েশনকে প্রকাশ করা, যেটা হচ্ছে স্লোপ ফর্ম, এভাবে দেওয়া থাকলে তখন কি করব? থিটা ইজ ইকুয়াল টু হবে, থিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস tan ইনভার্স m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2, যেখানে m1 তো আমরা x এর সাথে যে সহগটা থাকবে সেটা হচ্ছে m1। সো এভাবে আর কি দ্বিতীয় ইকুয়েশনের জন্য x এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে m2। আর জেনারেল ফর্ম হচ্ছে যদি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0 থাকে, আর একটা সরলরেখাও যদি সেম একই ফরম্যাটে দেওয়া থাকে a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, তখন সেখান থেকে আমরা থিটা ইজ ইকুয়াল টু পেয়ে যাবো কত? প্লাস মাইনাস cos ইনভার্স a1 b1 প্লাস a2 b2 রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার প্লাস ইনটু রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এখন চলো আমরা কিছু এক্সাম্পল দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা কখন ইউজ করতে হবে। তো স্লোপ ফর্মের জন্য আমাদের ফর্মুলা দুই ফর্মে করে তোমার হ্যাঁ, আবার আগের অবস্থা। আবার বোঝা যাচ্ছে কিছু?
না ভাই আটকে বলো। আসছে। ভাই বাসার সবাই নেট ইউজ করতে নিষেধ করে। তালহা কার নেট দিয়া নিষেধ করে পরীক্ষা আসছি একটু আগে। ক্লাস করব? তোর নেট দিয়া জামিল? আচ্ছা হ্যালো, হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। কি ভাই স্ক্রিন শেয়ার হয় নাই, এই যে হইলো কেমন। এখন হয়েছে ভাইয়া। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। হ্যাঁ ভাইয়া শুনছি। এবার শোনা যাচ্ছে? ওকে, আমি ডাটাতে আসছি, হটস্পট দিয়ে ইউজ করছি, দেখা যাক ক্লাস নিতে পারি কিনা। তো স্ক্রিন শেয়ার হয়েছে তাই না? এবার দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই হয়েছে। ওকে, সরি, আমার তো নেটের ব্যাপারে তো আসলে কিছু বলার নেই। দেখো এখন একটা প্রবলেম নেই, আমরা 3x - 2y + 4 = 0, এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। আর একটা ইকুয়েশন আমরা কনসিডার করতেছি 2x + 5y - 1 = 0। এখন এই দুইটাই সরলরেখার মাঝখানে তো একটা অ্যাঙ্গেল থাকবে, আমরা চাচ্ছি সেই অ্যাঙ্গেলটা বের করতে। এখন তোমাদের দেখো আমাদের যে ইকুয়েশন দুটো দেওয়া আছে এটা কিন্তু জেনারেল ফর্মে দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা চাইলে এই সরলরেখার ইকুয়েশনটা ডিরেক্ট কিভাবে বের করতে পারবো, জেনারেল ফর্মে বের করতে পারবো। তো সেটা করলে কি হবে, এই যে এটা 3 হচ্ছে আমার a1 - 2, এ -2 হচ্ছে কি আমার -2 হচ্ছে আমার b1, 2 হচ্ছে আমার a2, আর 5 হচ্ছে কি আমার b2। সবকিছু আমি কিন্তু জানি। তাহলে জেনারেল ফর্মে যদি করি, জেনারেল ফর্ম দিয়ে করলে থিটা ইকুয়াল কি চলে আসবে, প্লাস মাইনাস cos ইনভার্স a1 b1, মানে কত আসবে,
a1 ইন্টু b1 অর্থাৎ 3 ইন্টু -2। ওকে, তাহলে 3 ইন্টু -2 তারপরে কত আসতেছে যোগ a2 b2 যোগ a2 b2 মানে হচ্ছে 2 ইন্টু 5 ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস b1 স্কয়ার অর্থাৎ 3 স্কয়ার প্লাস -2 হোল স্কয়ার ইন্টু আবার কি নেটে ডিস্টার্ব হইছে? না ভাই ঠিক না, আছে। ঠিক আছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই শোনা যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে। সো 2 স্কয়ার প্লাস 5 স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে ডিরেক্ট ফর্মুলাটা ইউজ করলাম। ফর্মুলা ইউজ করলে এরকম আসে। সো এখান থেকে তুমি ক্যালকুলেটরে বসাইলে কিন্তু তুমি কিছু একটা পাবা, ঠিক আছে? তো তোমার এখান থেকে অ্যানসারটা আসবে। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে এই ম্যাথটাকে কি আমি তাইলে স্লোপ ফর্মে নিয়ে করতে পারতাম? আমি অবভিয়াসলি স্লোপ ফর্মে নিয়েও করতে পারতাম। তো চলো এই ম্যাথটাকে আমরা স্লোপ ফর্মে নিয়ে করি। স্লোপ ফর্মে নিলে সো 3x plus 3x minus 2y plus 4 is equal to 0. তো এটাকে আমরা স্লোপ ফর্মে নিব 3x minus 2y plus 4 is equal to 0. তো সেখানে is equal to 2y। তাহলে y is equal to কি আসবে? 3/2 সবাইকে 2 দিয়ে যদি ভাগ দেই 3/2x plus 4/2 মানে হচ্ছে 2 is equal to y, ঠিক আছে? তাহলে y is equal to mx plus c ফরম্যাটে নিয়ে আসলাম না, y is equal to কত আসলো? 3/2x plus 2। তাহলে এই যে 3/2 দেখতেছো, এই 3/2টাই হয়ে গেল আমার কি m1। তাহলে আমি আমার m1 পেয়ে গেলাম। এখন চলো দ্বিতীয় ইকুয়েশন নিয়ে কনসিডার করি। দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে 2x + 5y - 1, ঠিক আছে? তো এটাকে কনসিডার করলে কি আসবে? 2x + 5y - 1 = 0। তো সেখান থেকে আমরা চাইলে লিখতে পারি 5y = -2x + 1। সুতরাং y = কি আসবে? -2/5x + 1/5। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম m2 কত? m2 পেয়ে গেলাম m2 = আমার দ্বিতীয় সরলরেখার ঢাল কত পাইলাম? -2/5 পাইলাম। ওকে, তাহলে আমার m1 ও বের হয়ে গেল, m2 বের হয়ে গেল। সো এখন আমি চাইলে স্লোপ ফর্মেও এই একই ম্যাথটা করতে পারবো। সেটা কত আসবে? থিটা = +-10 ইনভার্স m1 - m2। সো 3/2 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে +2/5 ডিভাইড বাই 1 প্লাস m1 ইন্টু m2। সুতরাং 3/2 ইন্টু -5/2, তাহলে 2/5 লিখে আর এদিকে মাইনাসটা দিয়ে দিই। সো ক্যালকুলেট করলে এখান থেকে তুমি একটা থিটা পাবা এবং দেখবা ওই একই থিটাটাই তুমি পাচ্ছ। ওকে, সো এই ছিল আমাদের দুইটা সরলরেখার ভিতরে যে অ্যাঙ্গেলগুলো তৈরি হয় সেই অ্যাঙ্গেলগুলো কিভাবে বের করতে হয়। তো বুঝতে পারছো সবাই? তোমাদের কাছে কিন্তু দুইটা ওয়ে আছে, তোমরা যেই ওয়েতে ইচ্ছা তুমি সেই ওয়েতে করতে পারবা। চাইলে তুমি ডিরেকশন রেশিও দিয়ে করতে পারবা, অথবা চাইলে তুমি এইখানে ঢাল দিয়ে করতে পারবা। ঢাল দিয়ে দুইটা সরলরেখার ইকুয়েশনটা বেশি বের করে মানুষ হচ্ছে একটু উপরে সবচেয়ে বেশি যাবেন? ইউজ করে এই ফর্মুলাটা। হ্যাঁ অবশ্যই, দেখো এই হলো আমাদের ফর্মুলা আর এই হচ্ছে আমাদের ম্যাথ। এই জায়গায় রাখেন, একটু নিচে অ্যানসারের পরেরটা। ঠিক আছে, বুঝতে পারছো? সো সবাই ইউজুয়ালি যেটা করে স্লোপ ফর্মে নিয়ে যায়, ঠিক আছে? y = m1x প্লাস c1 y = m2 এই ফরম্যাটে নিয়ে যায় এবং m1 m2 এর মাধ্যমে তারা হচ্ছে অ্যাঙ্গেলটা বের করে, দুটো সরলরেখার মাঝখানে অ্যাঙ্গেল কত আছে সেটা বের করে। অথবা তুমি চাইলে ডিরেক্ট কি করতে পারো, এই যে আমাদের জেনারেল ফর্ম থেকে ডিরেক্ট ডিরেকশন রেশিওর মাধ্যমে এভাবে চাইলে অ্যাঙ্গেল বের করতে পারো। ওকে, তো এখন তোমাদেরকে আমি একটা ম্যাথ দিচ্ছি, তোমরা এই ম্যাথটা করে আমাকে জানাও অ্যানসার কত আসে। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। হুম, এবার ঠিক আছে। সো এখন দেখো একটা ম্যাথ দেই। টু এক্স প্লাস 3y plus 2 is equal to 0, এটা একটা ইকুয়েশন। আরেকটা হচ্ছে x plus 2y minus 3 is equal to 0, এটা হচ্ছে আরেকটা সরলরেখার ইকুয়েশন। তাহলে এই দুইটা সরলরেখা অবশ্যই কোনো না কোনো জায়গায় একজন একজনকে ছেদ করবে। ছেদ না করলে তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত হবে? 0 ডিগ্রি। যদি ছেদ না করে তাহলে যদি ছেদ করে তাহলে তাদের অ্যাঙ্গেলটা কত, আর ছেদ না করলে অবশ্যই 0 ডিগ্রি হবে, সেটাও তোমরা বের করতে হবে।
তাহলে তোমরা যেহেতু জেনারেল ফর্মে দেওয়া আছে, চাইলে জেনারেল ফর্ম দিয়েও বের করতে পারো, অথবা তোমরা যদি চাও এটাকে স্লোপ ফর্মে নিয়ে বের করতে পারো। তো তোমাদের কাজ হবে এটা বের করা এবং আমাকে অ্যান্সারটা জানানো। যে যে মেথডে ইচ্ছা সেই মেথডে করো, বাট অ্যান্সারটা সেম হইতে হবে। তো থিটা কত আসে আমাকে বলবা। There plus minus 7.125. 7.125 আমি শিওর না এটা এটাই। হয়েছে কিনা। স্যার আমারও এটাই আসছে আসছে, এটাই। স্যার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে তো হইছে এটা। সো আচ্ছা, তোমাদের থিটা ইজ ইকুয়াল টু cos ইনভার্স কত আসছিল? cos ইনভার্স 8 divided by √5 into √13. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, এটাই আসার কথা। ঠিক আছে, তাহলে তোমরা পারছো, আলহামদুলিল্লাহ। তাহলে অ্যাঙ্গেলটা আশা করি বের করতে পারবা। এগুলা এমসিকিউ তো অনেক বেশি আসে, যে দুইটা সরলরেখা দিয়ে বলো তাদের মাঝখানে অ্যাঙ্গেল কত, খুব দ্রুত যেন ক্যালকুলেশন করতে পারো। এখন আমরা এই থিওরিটা গেল, ইম্পর্টেন্ট একটা থিওরি ছিল, সেটা শেষ। এখন আমরা আরেকটা থিওরি নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ধরো তিনটা সরলরেখা দেওয়া আছে, এমন কেস কি হওয়া পসিবল না যে তিনটা সরলরেখা একই বিন্দু দিয়ে গেছে? ধরো এই সরলরেখাটাও এই বিন্দু দিয়ে গেল, এই সরলরেখাটাও এই বিন্দু দিয়ে গেল, আবার এই সরলরেখাটাও কি এই একই বিন্দু দিয়ে গেল। তা তিনটা সরলরেখায় একই বিন্দু দিয়ে গেছে, এই ঘটনাটার নাম কি বলা হয় জানো? এটাকে বলা হয় সমবিন্দু। তাহলে সরলরেখা ত্রয় কি হবে? সমবিন্দু। তাহলে এই সরলরেখা ত্রয় সমবিন্দু হওয়ার একটা শর্ত আছে। স্যার চারটা তাহলে গেলে কি সরলরেখা, সমবিন্দু বলবো? হ্যাঁ হ্যাঁ, চারটা গেলেও প্রত্যেক তিনটা হচ্ছে সমবিন্দু, এগুলো সমবিন্দু। হ্যাঁ সমবিন্দু বলতে পারবো। সমবিন্দু মানে হচ্ছে একই বিন্দু দিয়ে পাস করতেছে, ঠিক আছে? অসংখ্য সরলরেখা So, হতে পারে না? জি ভাই কি বললা? সমবিন্দু তো অসংখ্য সরলরেখা হতে পারে না? হ্যাঁ হ্যাঁ, অসংখ্য অসংখ্য সরলরেখা হইতে পারে, এই একই বিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা যেতে পারে, ঠিক আছে? সো যদি তিনটা যায় সেই ক্ষেত্রে একটা মানে এটাকে বের করার একটা ওয়ে আছে। যদি তিনটা সরলরেখা সমবিন্দু কিনা তুমি চাইলে চেক করতে পারবা, ঠিক আছে? অনেকভাবে চেক করা যায়। একটা ওয়ে হচ্ছে, আমি ধরো প্রথমে তিনটা সরলরেখার ইকুয়েশনকে কনসিডার করতেছি। সমবিন্দু বলতে বোঝায় যে কি একটা বিন্দু দিয়ে যাচ্ছে। এখন এটা অসংখ্য সরলরেখাও কিন্তু পসিবিলিটিস আছে এখানে, যে অসংখ্য সরলরেখা একই বিন্দু দিয়ে যাচ্ছে। তো ধরো একটা ইকুয়েশন হচ্ছে, ফার্স্ট ইকুয়েশন a1x + b1y + c1 = 0। সেকেন্ড ইকুয়েশন ধরো a2x + b2y + c2 = 0। আর থার্ড ইকুয়েশন ধরো a3x + b3y + c3 = 0। এই ধরো আমার তিনটা ইকুয়েশন। এখন আমি চাচ্ছি, আমাকে বলছে যে দেখাও যে সরলরেখা ত্রয় সমবিন্দু, কিভাবে প্রুফ করবা? একটা ওয়ে হইতে পারে, প্রথম দুইটা সরলরেখার ছেদবিন্দুটা বের করো এবং সেই ছেদবিন্দুটা তৃতীয় সরলরেখার মধ্যে বসায় দাও। বসায় দিয়ে দেখো কি স্যাটিসফাই করে কিনা, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড স্যাটিসফাই করে কিনা। অথবা তুমি আরো সহজে চাইলে করতে পারো। কিভাবে করবা? একটা নির্ণায়ক কনসিডার করো। সেই নির্ণায়কের প্রথম কলাম বরাবর এই যে দেখতেছো না a1 a2 a3 তাদেরকে বসাও। দ্বিতীয় কলাম বরাবর b1 b2 b3 কে বসাও, ঠিক আছে? আর তৃতীয় কলাম বরাবর c1 c2 c3 কে বসাও এবং দেখো এই নির্ণায়কের মান 0 আসে কিনা। অর্থাৎ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 এই যে নির্ণায়কটা বের করলাম, তাদের ডিরেকশন রেশিও এবং তাদের ধ্রুবপদ নিয়ে যে নির্ণায়কটা বের করলাম, এই নির্ণায়কটার মান দেখবা 0 হয় কিনা। যদি এই নির্ণায়কটার মান 0 হয়, তখন তুমি কি বলতে পারবা যে এই সরলরেখার তিনটি সমবিন্দু। কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? সো কনসেপ্টটা খুবই সহজ। সো এখন আমরা একটা ম্যাথ প্র্যাকটিস করে ফেলি। x - 3y + 2 = 0 এক নম্বর ইকুয়েশন। দুই নম্বর ইকুয়েশন হচ্ছে x - 6y + 3 = 0 দুই নম্বর ইকুয়েশন। হ্যাঁ বলো।
তো এটা মেইনলি কি নির্ণায়কের ম্যাথ না? না, নির্ণায়কের মাধ্যমে আমরা সরলরেখার একটা জিনিসকে বের করতেছি, এটাকে নির্ণায়কের একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। যে একটা সরলরেখা, তিনটা সরলরেখা কি একই বিন্দু দিয়ে যাচ্ছে, এটা চেক করা যায় নির্ণায়ক করে, ঠিক আছে। আবার ধরো এক্স প্লাস এ ওয়াই ইজ ইকুয়াল টু 0, এই তিনটা ইকুয়েশন আমার কাছে আছে। এখন আমি বলতে চাচ্ছি যে এরা সমবিন্দু, আমি বলে দিলাম রেখা তিনটি সমবিন্দু, তাহলে এর মান কত? রেখা তিনটি সমবিন্দু হলে, এটা হলো সমবিন্দু এই থিওরির একটা অ্যাপ্লিকেশন। সমবিন্দু হলে এ ইজ ইকুয়াল টু কত? আমি একটা ডিরেকশন রেশিওর মান কিন্তু দেই নাই, 3 নম্বর ইকুয়েশনের ওয়াই এর ডিরেকশন রেশিও কিন্তু বলি নাই, এটা এ বলছি আমি। তাহলে এ নিশ্চয় একটা মান আছে, সেই এটা কত হবে? ঠিক আছে, তো দ্রুত তোমরা এটা করো, করে আমাকে জানাও যে এর মান কত আসছে। এ ইজ ইকুয়াল টু হোয়াট? ম্যাট্রিক্সটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে দেখো, যদি a1, এটা নির্ণয় বেসিক্যালি, এটা যদি এই জাতীয় তিনটা ইকুয়েশন হয়, a1 x প্লাস b1 এই জাতীয় হইলে কি হবে? প্রথম কলাম বরাবর a1 a2 a3 বসবে, তিনটা ইকুয়েশনের x এর সহগগুলো বসে যাবে বা ডিরেকশন রেশিও গুলো x এর। সেকেন্ড কলাম বরাবর কি বসবে? b1 b2 b3, অর্থাৎ y এর ডিরেকশন রেশিও গুলো বসবে। থার্ড কলাম বরাবর কি ধ্রুবপদ গুলা বসবে, ঠিক আছে। এখানে ক্যালকুলেশনটা এরপর একটু তাদের- দেখাবেন, আমার ম্যাট্রিক্সটা খেয়াল নাই। ওকে, তো চলো আমরা এই ম্যাথটা করি, ঠিক আছে। সো আমরা একটা নির্ণায়ক নিব, যে নির্ণায়কের কি এটা প্রথম নির্ণায়ক কলাম equal to বরাবর কারা 0 বসবে? দিব না? হ্যাঁ, কি 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 নির্ণায়ক? এটা নির্ণায়ক ইকুয়াল টু 0 ধরে এর সমাধান করব। হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এ 0 ধরবো, তখন ওখান থেকে এর মান বের হয়ে যাবে। তো চলো আমরা করি। দেখো তো, আমি যে তিনটা ইকুয়েশন, প্রত্যেকটারই এক্স এর ডিরেকশন রেশিও কত? 1 না? এক্স এর সাথে কিছু নাই, তার মানে এক্স এর সাথে 1 আছে, ঠিক আছে। তাহলে 1 1 1। এবার বলো ওয়াই এর ডিরেকশন রেশিও গুলো কত? প্রথমটার ক্ষেত্রে -3, পরেরটার ক্ষেত্রে -6, এর পরেরটার ক্ষেত্রে হচ্ছে এ। এবার আসো ধ্রুবপদ গুলো কত? দেখো প্রথমটার ক্ষেত্রে 2, পরেরটার ক্ষেত্রে 3, এর পরটা ধ্রুবপদ নাই, মানে কি ধ্রুবপদ হচ্ছে 0 ইজ ইকুয়াল টু 0। -3 আসবে। এ ইজ ইকুয়াল টু তোমার +3 আসার কথা। +3 তাহলে দেখো আমরা কিন্তু এই নির্ণায়ক ইজ ইকুয়াল টু 0 ধরলাম। এখন আমরা নির্ণায়কটা সলভ করি। তো নির্ণায়কে বেসিক্যালি কি করতাম আমরা? যে কোনো একটা রো বা যে কোনো একটা সারি বরাবর আমরা বিস্তার করতাম। সো আমরা চুজ করতেছি প্রথম কলাম বরাবর বিস্তার করা। তাহলে আমরা যখন 1 নিব, 1 এর জন্য আমাদের একটা নির্ণায়ক আসবে, সেটা কি 1 এর রো আর 1 এর কলাম বাদে বাকি জিনিসগুলো নিয়ে আমার নির্ণায়কটা নিতে হবে। কি আসবে? -6 a 3 0। এরপরে যখন আমরা সেকেন্ড ওয়ানটা নিব, তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা মাইনাস হবে, এটা চিহ্ন মাইনাস হবে, তাহলে -1। হ্যাঁ, কি এর মান কি 1? এর মান 3 আসার কথা। চেক করে দেখো তোমাদের আসছে কিনা। আসছে 3। হ্যাঁ, তাহলে ঠিক আছে। এবার দ্বিতীয় যখন আমরা সেকেন্ড Yes. কলামের এলিমেন্ট দেব, এই রো এই কলাম বাদ, তাহলে কি আসতেছে? -3 2 a 0, ঠিক আছে। এবার বিস্তারের আমাদের এবার থার্ড এলিমেন্ট কোনটা? থার্ড এলিমেন্ট হচ্ছে এই যে নিচের ওয়ানটা, এটার চিহ্ন হচ্ছে +1। +1 যখন দিব, তাহলে এই বরাবর রো আর কলাম বাদ, এই রো বাদ এই কলাম বাদ, তাহলে কি থাকতেছে আমার? 2/2 নির্ণায়কটা কি হচ্ছে? 2/2 নির্ণায়ক হচ্ছে -3 -6 2 আর 3। তাহলে এই টোটাল ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? 0 পাওয়া যাবে। সেখান থেকে আমরা এ বের করব। তো এখন চলো এই নির্ণায়কটা, প্রথম নির্ণায়কটা বের করি। -6 × 0 মানে কত? 0 -3a, তাহলে -3a। আর দ্বিতীয়টার জন্য কি আসবে? -3 × 0 মানে হচ্ছে 0 -2a, আর -2a আর বাইরে একটা মাইনাস আছে, তাহলে কি হবে? টোটাল +2a। এখানে কত আসতেছে? -3 × 3 মানে -9, আর এখানে কত আসতেছে? -12, আর তার আগে মাইনাস আছে, তার মানে কত আসবে? -9 + 12। ওকে, ইজ ইকুয়াল টু কত? 0, ঠিক আছে। সো আমার আলটিমেটলি কত আসতেছে? এখানে -a, এখানে আসতেছে হচ্ছে +3, -9 আর +12 মানে +3 ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি -a ইজ ইকুয়াল টু -3, সুতরাং a ইজ ইকুয়াল টু 3। তাহলে সমবিন্দু হওয়ার শর্ত আমরা আশা করি বুঝতে পারলাম, যে সমবিন্দু শর্তটা যদি দেওয়া থাকে সেখান থেকে কিভাবে ম্যাথ করতে হবে, ঠিক আছে, আর কিভাবে আমরা তিনটা সরল রেখায় সমবিন্দু প্রমাণ করব। ওকে, সো এটা একটা থিওরি শেষ।
সো এখন আমরা আরেকটা থিওরি নিয়ে আলোচনা করব। তো এটাকে বলা হয় দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। এই ফর্মুলাটা দেখাবো, যদিও আমি আমার লাইফে এই ফর্মুলাটা খুব একটা ইউজ করিনি। এটা অনেক অন্য আগে যা যা শিখছো সেই ম্যাথ গুলা দিয়েও, সেই ফর্মুলা গুলা দিয়েও এই ম্যাথটা করা যায়, বাট এটারও একটা ফর্মুলা আছে, সেটা দেখাচ্ছি। দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা, সো দুটি সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ কি হবে? বেসিক্যালি যেটা আগের মতোই আর কি, সমবিন্দুর ক্ষেত্রে আর কি যেটা হয়। বাট সমবিন্দু হওয়ার ক্ষেত্রে জাস্ট আমরা নির্ণায়ক দিয়ে যেটা করতাম সেটা চেক করতাম যে এরা সমবিন্দু কিনা। আর এখন যদি আমাকে বলছে যে ধরো এইটা একটা সরলরেখা, এইটা একটা সরলরেখা দুইটা, আর ধরো এখান দিয়ে আরেকটা সরলরেখা গেল, তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু কোনটা? এইটা না। এখন বলতেছে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু দিয়ে যাচ্ছে এমন একটা সরলরেখার ইকুয়েশন বের করতে বলছে। তাহলে এই দুইটা সরলরেখার ছেদবিন্দু তো এটা। আচ্ছা বলো তো তোমরা, দুইটা সরলরেখার ছেদবিন্দু আমরা বের করতে পারি কিনা? পারি। দুইটা সরলরেখার ছেদবিন্দু কি বের করতে পারি? আমরা শিখলাম আজকে ক্লাসে শুরুর দিকে। জি স্যার। তাহলে আমরা কিন্তু দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করতে পারি। তাহলে আমরা খুব সহজে এই ছেদবিন্দুটা কিন্তু বের করে ফেলতে পারবো। তারপরে এখন দেখো এই ছেদবিন্দু দিয়ে সরলরেখা কত ভাবে যাইতে পারে? এইভাবে যাওয়া পসিবল হইতে পারে, এভাবেও তো যাইতে পারে, এভাবেও যাইতে পারে, এদিক দিয়েও যাইতে পারে, মানে অসংখ্য ভাবে এই ছেদবিন্দু, দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে যাওয়া সরলরেখা কিন্তু অসংখ্য পসিবিলিটিস রাখে। ঠিক আছে, দুইটা সরলরেখা ছেদবিন্দু দিয়ে অসংখ্য সরলরেখা কিন্তু পাস করতে পারে। এখন সেই সরলরেখাগুলোর ইকুয়েশনটা তাহলে কি হবে, এটা হচ্ছে আমার কনসার্ন। এখন সেই সরলরেখার ইকুয়েশন কি হবে? সো দেখো, যেহেতু এই সরলরেখাগুলা এই বিন্দু দিয়ে পাস করতেছে, তাহলে এই সরলরেখার ইকুয়েশন আমি একটা মেথড দেখাচ্ছি। একটা মেথড হচ্ছে এই ছেদবিন্দুটা আমরা চাইলে প্রথমে বের করতে পারবো। এটা ধরো আমার ইকুয়েশন 1, আর এটা এই কমলাটা ধরো ইকুয়েশন 2। তো তাদের ছেদবিন্দু আমি বের করতে পারবো। এরপর তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস এক বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ধরো এই বিন্দুটা পেলাম আমরা x1 আর y1, ঠিক আছে? তাহলে এই ছেদবিন্দু দিয়ে যাওয়া যে কোনো সরলরেখার সমীকরণ কি হবে? y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইনটু x মাইনাস x1। সেখান থেকে পরে m এর মান বের করার জন্য হয়তো আমাদের কোনো ইনফরমেশন দেওয়া থাকবে, m এর মান বের করার জন্য আমাদের কোনো ডাটা দেওয়া থাকবে, সেটার সাহায্যে আমরা m এর মানটা বের করে ফেলবো। তাহলে কিন্তু আমরা দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ বের করতে পারবো। তো এটা হচ্ছে একটা ওয়ে, যেটার জন্য আমাদের নতুন কোনো কিছু শেখা লাগলো না, নতুন কোনো ফর্মুলা শেখা লাগলো না, আমরা আগের জানা নলেজ দিয়ে করলাম, এবং আমি এভাবেই করতাম আমার টাইমে থাকতে। তো এখন তোমাদেরকে আরেকটা ওয়ে দেখাই, যেটা হচ্ছে বইয়ে গিভেন আছে, যে এটা একটা ডিরেক্ট ফর্মুলা দিয়েও চাইলে করা যায়। সেটা কি হয়? সো ধরো a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0। এটা যদি আমার প্রথম সরলরেখার সমীকরণটা রিপ্রেজেন্ট করে, a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0, এটা যদি দ্বিতীয় সরলরেখার সমীকরণকে রিপ্রেজেন্ট করে, তাহলে তাদের ছেদবিন্দুগামী সরলরেখাটার ইকুয়েশন কি হবে? ছেদবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন হবে a1x plus b1y plus c1 plus k into a2x plus b2y plus c2 is equal to 0. ওকে, তার মানে কোনো দুটো সরলরেখার সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে তাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? a1x plus b1y plus c1 plus a2x। এটাই হচ্ছে কি আমার দুটো সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ, যেখানে তুমি কিন্তু কে এর মানটা জানো না। কে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট বা ইচ্ছামূলক ধ্রুবক, এটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এই আরবিট্রারি কনস্ট্যান্টের মান তুমি জানো না, বা ইচ্ছামূলক ধ্রুবক। সেটা বের করার জন্য তোমাকে অবশ্যই কোনো না কোনো ইনফরমেশন, তারা এক্সট্রা ইনফরমেশন দিবে, যে ইনফরমেশনের সাহায্যে তোমরা এই কি করতে পারবা, এই আরবিট্রারি কনস্ট্যান্ট কেটা বের করতে পারবা। তো এভাবেও চাইলে আমরা দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী কোনো সরলরেখা ইকুয়েশন বের করতে পারবো। অথবা আরেকটা কি বললাম, যে আমরা ছেদবিন্দুটাকে বের করে ফেলবো, ছেদবিন্দু বের করার পরে আমরা ওই ছেদবিন্দুর সাহায্যে প্রথম মেথডটা হচ্ছে যে কি দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করবা। বজ্রগুণন পদ্ধতিতে আমরা শিখলাম না একটু আগে? তো ওই পদ্ধতিতে দুইটা সরলরেখার ছেদবিন্দু বের করে নিবে, ঠিক আছে? তো ছেদবিন্দু বের করার পরে তোমার কাজ হবে কি, ওই ছেদবিন্দুগামী সরলরেখার ইকুয়েশন কি হবে? এখন যে আমি যেটা বলতেছি যে দুইটা সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখা, সেই ছেদবিন্দুগামী সরলরেখা তো বেসিক্যালি এই ছেদবিন্দু দিয়ে তো যাবে, তাই না? ছেদবিন্দু দিয়ে যদি যায়, তাহলে সে কোন বিন্দু দিয়ে পাস করছে সেটা কিন্তু আমি জানি। ধরে নিলাম এই ছেদবিন্দুটা হচ্ছে x1 আর y1।
তাহলে ওই যেই সরলরেখাটা এই ছেদবিন্দু দিয়ে যাবে তার ইকুয়েশনটা কি হবে সেটা আমরা আগেই শিখছি আগের চ্যাপ্টারে y মাইনাস y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। সেই যেখানে m এর মানটা আমার বের করা লাগবে, যেটার মানটা আমি জানি না, সেই m এর মানটা বের করার জন্য ইনফরমেশন দেওয়া থাকবে, সেটা দিয়ে তুমি চাইলে m এর মানটা বের করতে পারবে। আর তুমি যদি চাও কি না আমি ডিরেক্ট এক লাইন অ্যান্সার লিখবো, তাহলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারো, এই ফর্মুলা ইউজ করবে এবং পরবর্তীতে তোমরা হচ্ছে k এর এইটা মানটা আসছে বের করার কিভাবে জন্য ফর্মুলাটা? এই ফর্মুলাটা আসছে হচ্ছে, এই ফর্মুলার প্রমাণ আছে, প্রমাণ কি দেখতে চাও? এই ফর্মুলাটা হচ্ছে যে যেই ছেদবিন্দুটা তুমি যদি বসায় দাও এই দুটো সরলরেখার মধ্যে, ঠিক আছে, বসায় দিলে তখন হচ্ছে এই জিনিসটা স্যাটিসফাই করে। ধরো ধরো আমি বললাম যে x1, y1 বিন্দুগামী। আচ্ছা বলো তো x1, y1 বিন্দু দিয়ে কি তোমার প্রথম সরলরেখাটা যাচ্ছে, দ্বিতীয় সরলরেখাটা যাচ্ছে, তৃতীয়, তিনটা সরলরেখায় কি x1, y1 বিন্দু দিয়ে যাচ্ছে না? তারপরে তিনটা সরলরেখায় কিন্তু ওই একই বিন্দু দিয়েই যাচ্ছে। তাহলে তুমি x এর জায়গায় তুমি চাইলে যদি x1 বসায় দাও আর y এর জায়গায় যদি y1 বসায় দাও, তাহলে প্রথম সরলরেখা স্যাটিসফাই করবে, দ্বিতীয় সরলরেখাও স্যাটিসফাই করবে, এবং এট দ্য সেম টাইম তুমি যদি এই ইকুয়েশনের মধ্যে যদি x1, y1 বিন্দুটা বসায় দাও, তাহলে দেখবা এই ইকুয়েশনটাও কি করবে, স্যাটিসফাই করবে। তার মানে যদি x1, তাহলে তার মানে কি এই ইকুয়েশনটা বেসিক্যালি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণকে স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। আমি তো কোনো প্রুফ দেখাইনি, বাট তোমাকে জাস্টিফিকেশন দিলাম যে জিনিসটা সত্য হবে। সো এটা গেল আমাদের আরেকটা থিওরি। এখন আরো দুই একটা থিওরি বাকি আছে, ওইটা পড়লে আমাদের প্রবাবলি চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কনসেপ্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। এই টাইপের একটা ম্যাথ করে দিলে ভালো হতো। হ্যাঁ, ধরো ওকে। সো ধরো এই টাইপের একটা আমি ম্যাথ নেই, আমরা খুব সিম্পল ম্যাথ গুলো এক্সাম্পল হিসেবে শুরুতে নিচ্ছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে প্রথম দিন আমরা থিওরি গুলো বুঝবো, ফর্মুলা গুলো বুঝবো, আর খুব সিম্পল কিছু ম্যাথ দেখে আমরা আসলে একটু পরিচিত হয়ে নিব ফর্মুলা গুলোকে কিভাবে ইউজ করবে। এবং নেক্সট ক্লাস কিন্তু আমরা এই চ্যাপ্টারের ডিটেলস আলোচনায় যাব, ডিটেলস যত ধরনের ম্যাথ সম্ভব সবগুলো করবো। সো দেখো একটা কোশ্চেন আমি বলতেছি যে 6x মাইনাস 2y মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, এটা একটা সমীকরণ, এবং 3x প্লাস 5y প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 এটা হচ্ছে আরেকটা সমীকরণ, ঠিক আছে। আমি বলতেছি এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো, সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা উক্ত রেখাদ্বয়ের, মানে এখানে যে দুইটা সরলরেখার সমীকরণ দিলাম তাদের ছেদবিন্দু দিয়ে যায়, রেখাদ্বয়ের ছেদবিন্দু ও মূল বিন্দুগামী, ঠিক আছে, মূল বিন্দুগামী। তোমরা আমার কোশ্চেনটা আসলে বুঝতে পারছো। এখানে বলা হইতেছে যে দুইটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, আমি বলতেছি যে কি আমাকে তৃতীয় আরেকটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, যেই সরলরেখার সমীকরণটি উক্ত দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়েও যাবে, এট দ্য সেম টাইম মূল বিন্দু দিয়েও যাবে। সো আমরা কি জানি দুইটা সরলরেখার, তাহলে বেসিক্যালি গ্রাফিক্যালি জিনিসটা কেমন হবে, ধরো এইটা একটা সরলরেখা, এইটা দ্বিতীয় সরলরেখা, তাহলে আমার যে সরলরেখার তৃতীয় সরলরেখাটা বের করতে বলছে সেটা বেসিক্যালি এরকম হবে না, দেখো তো। আচ্ছা, আমার আঁকাটা হয়তো ভুল হইতেছে। তোমরা আশা করি বুঝতে পারছো। সো এটা হচ্ছে আমার ইকুয়েশন 1 এক নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর, আর এই হচ্ছে আমার যে 3 নম্বর ইকুয়েশন যেটা আমার বের করতে হবে। এটা দেখো এট দ্য সেম টাইম এই যে মূল বিন্দু, ঠিক আছে, এই যে দেখো এই যে এখানে হচ্ছে মূল বিন্দুটা, এট দ্য সেম টাইম এখানে কি, এখানে হচ্ছে আমার কি ওই দুইটা সরলরেখার ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর ছেদবিন্দু। তার মানে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এর ছেদবিন্দু দিয়েও যাচ্ছে, আবার এট দ্য সেম টাইম মূল বিন্দু দিয়েও যাচ্ছে। ওকে, তাহলে এরকম একটি সরলরেখার সমীকরণ আমাকে বের করতে বলছে। সো আমরা কিভাবে ওই ফর্মুলাটা ইউজ করতে হয় দেখি। এখন বলো আমাদের একটু আগে ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল এইটা। সো এই ফর্মুলাটা আমরা নিয়ে আসি এখানে। তার মানে কি প্রথম সরলরেখার সমীকরণ যোগ কে ইন্টু দ্বিতীয় সরলরেখার সমীকরণ ইজ ইকুয়াল টু 0, এটাই হবে আমার কি ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। সুতরাং আমরা লিখবো সলিউশন, আমরা লিখবো ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ
কি হবে 6x minus 2y minus 1 plus k into 3x plus 5y plus 2 into 0 is equal to 0. ওকে, তার মানে প্রথম সরলরেখার সমীকরণ যোগ k ইনটু দ্বিতীয় সরলরেখার সমীকরণ is equal to 0. আচ্ছা এখন বলো, এই যে সরলরেখাটার কথা বলা হচ্ছে, এই সরলরেখাটা কি মূল বিন্দু দিয়ে পাস করে না? ওরা তো বলে দিচ্ছে যে যেই সরলরেখাটা মূল বিন্দু এবং উক্ত রেখার ছেদবিন্দু দিয়ে যায়, সো মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে বলতো মূল বিন্দু হচ্ছে 0 0, তাহলে 0 0 বিন্দু যদি এই সরলরেখার সমীকরণে বা 1 নম্বর ইকুয়েশন নাম দিলাম, এটার মধ্যে যদি আমি বসায় দেই x এর জায়গায় 0 y এর জায়গায় 0, তাহলে কি এটা স্যাটিসফাই করবে, সত্য হওয়া উচিত। তাহলে চলো সেটা কাজটা করি। তাহলে x এর জায়গায় 0 বসায় দেই, 6 into 0 minus 2 into 0 minus 1, so 2 into 0 minus 1 plus k into 3 into 0 plus 5 into 0 plus 2 is equal to 0. তাহলে আমার কি থাকলো আলটিমেটলি দেখো তো, সব 0 হয়ে যাচ্ছে, এখানে শুধু -1 plus k into এখানে সব 0, শুধু 2 থাকতেছে is equal to 0. তাহলে বলো তো কি থাকে পরের লাইনে, এই -1টাকে যদি ওই পাশে পাঠিয়ে দেই, -1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে তাহলে কি থাকবে 2k is equal to 1. সুতরাং k is equal to কত? k is equal to half. তাহলে k এর মান যদি হাফ তুমি এই ইকুয়েশনে বসায় দাও, তাহলে তুমি যেটা পাবা সেটাই তোমার অ্যানসার। তাহলে এই হয়ে গেল আমার অ্যানসার, কে এর মান হাফ পেয়ে গেছি। তাহলে কে এর মান বের করার জন্য আমার কি কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে? হ্যাঁ অবশ্যই দেওয়া হয়েছে। তাহলে তোমরা যেটা করবে যে দুইটা সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে বললে তার সমীকরণ প্রথমে এইভাবে লিখে ফেলবা, তারপরে দেখবা কে এর মান বের করার জন্য তোমাকে কিন্তু কোনো ইনফরমেশন দেওয়া থাকবে, তখন তুমি সেই ইনফরমেশনের সাহায্যে তুমি কে এর মানটাও বের করে ফেলতে পারবা। ওকে, সো এই প্রবলেমটা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, এখানে কে মানে কি? কে হচ্ছে গিয়ে যে কোনো একটা ধ্রুবক, যেই ধ্রুবকটা বসাইলে তুমি এই সরলরেখার ইকুয়েশনটা পাবা, বাট সেই ধ্রুবকটা কত তুমি জানো না, এবং সেটা বের করার জন্য বেসিক্যালি তোমার ছেদবিন্দুটা বের করা লাগবে। আমি এই ম্যাথটা চাইলে ছেদবিন্দু বের করে করতে পারতাম, ঠিক আছে? স্যার মানে হ্যাঁ, এখানে এবার কে কারো কোনো প্রশ্ন মানটা আছে? বের করতে হবে। হ্যাঁ, কে এর মানটা জাস্ট বের করতে হবে। কে এর মান বের করার জন্য তুমি চাইলে দুইভাবে দেখো, এই ম্যাথটা অনেক বেশি সহজ ছিল, কারণ এই ম্যাথে আমাদের দুইটা বিন্দুই দেওয়া ছিল, যে বলতে মূল বিন্দু দিয়েও যায়, আবার হচ্ছে কি ছেদবিন্দু দিয়েও যায়। যদি মূল বিন্দুর কথা বলা না থাকতো, আমরা যেটা করতাম এই দুইটা সরলরেখাকে বজ্রগুণন করে তাদের ছেদবিন্দু x আর y বের করতাম, এবং সেই x আর y কি করতাম এই ইকুয়েশনের মধ্যে বসায় দিতাম, বসায় দিলে আমি কে এর মানটা পেয়ে যেতাম, এবং কে এর মানটা আবার এখানে রিপ্লেস করে দিতাম। তখন কি পেয়ে যেতাম আমরা? তখন যে সরলরেখার সমীকরণটা পাইতাম সেটাই হতো কি আমাদের ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝতে পারছো? জি স্যার। সো এই ছিল আমাদের ছেদবিন্দুগামী সরলরেখার কনসেপ্ট। হ্যাঁ বলো। এখানে 0,0 দিচ্ছেন তো মূল বিন্দুগামী বলে, ছেদবিন্দুর জন্য কিছু দিবেন না? না না, ছেদবিন্দু আমার এখানে এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিছে ওরা, বুঝতে পারছো? এখানে আমাকে বলছে ছেদবিন্দু দিয়েও যায় আবার মূল বিন্দু দিয়েও যায়। এখানে যদি আমি ছেদবিন্দু বসানোর কারণে কে এর মান হাফ পাইছি না, না মূল বিন্দু বসানোর কারণে কে এর মান হাফ পাইছি না, তুমি যদি ছেদবিন্দু দিয়েও করতা, আমার টার্গেট কি শুধু কে এর মান বের করা, আমি মূল বিন্দু বসায় কে এর মান পেয়ে গেছি, তাহলে আমার ছেদবিন্দুতে যাওয়ারই দরকার নেই। যদি এখানে বলতো যে দুটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং বলতো যে তাদের ছেদবিন্দুগামী একটি সরলরেখার সমীকরণ বের করো, তখন আমরা যেটা করতাম ছেদবিন্দুটা বের করতাম, ছেদবিন্দুটা তখন আমরা এই সমীকরণের মধ্যে বসাই দিতাম, বসাই দিলে তখন আমরা কে এর মান পেতাম, তখনও দেখতাম তুমি কে এর মান হাফই পাইতা। বুঝতে পারছো? এখানে বেসিক্যালি আমাদের ইনফরমেশন মানে একাধিক ইনফরমেশন দেওয়া আছে, যেটা আমাদের দরকার নেই। ম্যাথটা অনেক বেশি ইজি আর কি, এটা বুঝতে পারছো আশা করি এই ম্যাথটা। ওকে, এবার আমরা এই চ্যাপ্টারের লাস্ট ফিনিশিং এ যাচ্ছি। এখন আমরা কয়েকটা ছোট ছোট ফর্মুলা কিছু থিওরি দেখবো, এটা দেখলে এই চ্যাপ্টারের সব থিওরি আলোচনা শেষ। জাস্ট আমাদের নেক্সট যেতে ম্যাথ গুলো করে একটা ফিনিশিং দিতে হবে, ঠিক আছে? এখন দেখো এখানে ফর্মুলা গুলো আমি লিখে যাচ্ছি একটার পর একটা। ধরো ax plus by plus c is equal to যদি 0 কোনো সরলরেখা হয়, এই সরলরেখার সমান্তরাল সরলরেখাগুলো কেমন হবে? এই সরলরেখার সাথে সমান্তরাল এবং আচ্ছা এবার একটা কনসেপ্টে আসি, দুইটা সরলরেখা সমান্তরাল কখন হয় এই কনসেপ্টটা তো আমি মনে হয় বলি নাই, তাহলে চলো আগে সেগুলো বলে আসি, তারপরে আমরা এই কনসেপ্টে যাই। তো দুইটা সরলরেখা সমান্তরাল, আমি মনে ডিফারেন্সিয়েশনে তোমাদেরকে কিছুটা আইডিয়া দিছিলাম, দুইটা সরলরেখা সমান্তরাল কখন হয়, দুইটা সরলরেখা লম্ব কখন হয়, তো সেটাই একটু আলোচনা করি আবার। তো সমান্তরাল কখন হবে? ধরো দুইটা সরলরেখা সমান্তরাল হওয়ার শর্ত কি? ঠিক আছে, তো এখানেও কিন্তু কেস দুই, তুমি চাইলে দুই ভাবে ম্যাথটা করতে পারবা। একটা হচ্ছে তুমি স্লোপ ফর্মে যদি রাখো দুইটা সরলরেখাকে, যদি তুমি কি y is equal to m1x plus c1 আর হচ্ছে y is equal to m2x plus c2, এইভাবে চিন্তা করলেও তুমি করতে পারবা।
আবার ধরো তুমি a1x প্লাস b1y প্লাস c1 ইজ ইকুয়াল টু 0, আবার কি a2x প্লাস b2y প্লাস c2 ইজ ইকুয়াল টু 0। এইভাবে যদি রাখো তাহলে তুমি ওইভাবেও চাইলে তুমি করতে পারবে, ঠিক আছে। এখন যদি y ইজ ইকুয়াল টু m1x প্লাস m প্লাস c1 আর m2x প্লাস c2 এভাবে যদি থাকে, তখন তুমি চেক করবা m1 আর m2 কি সমান কিনা। যদি তাদের ঢাল সমান হয় তার মানে কি তারা বেসিক্যালি সমান্তরালে আছে, ওকে। তখন তাদের মাঝখানে কোনো অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। তার মানে কি তারা কেমন হবে, এই যদি একটা সরলরেখা ইকুয়েশন 1 হয়, দ্বিতীয় সমীকরণটা কিন্তু এমনই হবে, মানে তার সাথে সমান্তরাল থাকবে অথবা এই দিকে থাকবে, যে দিকে থাকুক তারা সমান্তরাল হবে, ওকে। সো সেটার কন্ডিশন কি, সেটা হচ্ছে m1 আর m2 সমান হবে। আর যদি তুমি জেনারেল ফরম্যাটে রাখো তখন তুমি চাইলে ডিরেকশন রেশিও দিয়েও চাইলে সমান্তরাল কিনা চেক করতে পারবে। সেটা চেক করার শর্ত কি, a1/a2 আর b1/b2 অনুপাত কি হবে। যদি a1 আর a2 আর b1/b2 অনুপাত যদি সমান হয় তখন বেসিক্যালি তুমি কি বুঝবা, এই সরলরেখা দুটি সমান্তরাল, ওকে। বাট c1 c2 কিন্তু সমান হবে না। c1 c2 যদি সমান হয়ে যায় তাহলে সরলরেখাটা একই সরলরেখা হয়ে যাবে, তাহলে সরলরেখাটা আসলে বেসিক্যালি সমান্তরাল হবে, এট দ্য সেম টাইম এটা সেম সরলরেখা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই গেল আমার সমান্তরাল হওয়ার কন্ডিশন, আমরা বুঝে গেলাম। আমরা লম্ব হওয়ার কন্ডিশনটা দেখি, তারপরে একসাথে এই দুইটার কিছু ম্যাথ করব, ওকে। আচ্ছা, এখন আমরা লম্ব হওয়ার কন্ডিশনটা একটু দেখে নিই। দুটি সরলরেখা লম্ব কখন হবে, তো সেম একইভাবে তুমি দুইটা ভাবে তুমি জিনিসটাকে জাজ করতে পারো। একটা হচ্ছে কি স্লোপ ফর্মে করতে পারো, আরেকটা হচ্ছে কি জেনারেল ফর্মে থাকলেও তুমি চাইলে জিনিসটাকে বের করতে পারবা। যদি স্লোপ ফর্মে থাকে, সো তোমাদের মনে আছে আমি ডিফারেন্সিয়েশনে বলছিলাম যে তাদের ঢাল দ্বয়ের গুণফল কি হবে, m1 আর m2 এর গুণফল হবে -1। দেখো প্রথম সরলরেখার সমীকরণের ঢাল হচ্ছে m1, দ্বিতীয় সরলরেখার সমীকরণের ঢাল কত, m2। যদি m1 আর m2 এর গুণফল -1 হয় তার মানে কি বোঝা যাবে, এই সরলরেখাগুলো বেসিক্যালি ধরো এই হচ্ছে আমার একটা ফার্স্ট সরলরেখা, এই হচ্ছে আমার সেকেন্ড সরলরেখা, তারা বেসিক্যালি লম্বভাবে আছে। তাহলে এখানের সমীকরণ হচ্ছে y = m1x + c1, আর এই সরলরেখার সমীকরণ কত, y = m2x + c2। এখানে যদি m1 আর m2 কে যদি গুণ করে তুমি দেখো -1 আসছে, তার মানে কি এই সরলরেখা দুইটা লম্ব অবস্থায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে তাহলে তুমি ঢাল দিয়ে বের করতে পারো। আরেকটা করতে পারো, ধরো তোমার জেনারেল ফরম্যাটে দেওয়া আছে a1 b1 এভাবে দেওয়া আছে, তখন তুমি যেটা করবা যে a1, ওকে এটা আমি একটু দেখে নিই, ধরো কনফার্ম হয়ে নি, হ্যাঁ পাইছি, a1 a2 + b1 b2 = কি হবে, 0 হবে। যদি a1 a2 + b1 b2 = 0 হয় তখনও তুমি চাইলে কি বলতে পারবা যে এই সরলরেখা দুটি কি পরস্পর লম্ব অবস্থায় আছে, ঠিক আছে। তার মানে এটা তোমার ইচ্ছা, তুমি চাইলে স্লোপ ফর্মে নাও, নিয়ে ওইভাবে করো, অথবা তুমি চাইলে জেনারেল ফর্মে থেকে ডিরেক্ট করে ফেলো, তো তোমার উপর, ঠিক আছে। তাহলে আমরা দুটো সরলরেখা কখন লম্ব হয় আর কখন সমান্তরাল হয় জিনিসটা আবার একটু রিভিউ করলাম, ওকে। সো আমরা এখন এই রিলেটেড দুই একটা মনে ম্যাথ করলে ভালো হয়, চলো আমরা দেখি। আচ্ছা, এখানে দুইটা ইকুয়েশন দেওয়া আছে, দেখো আমি ধরো তোমাকে বললাম যে 10 দেখাও যে 10x + 11y + 12 = 0 এবং 10x + 11y - 13 = 0 রেখাদ্বয় সমান্তরাল, সেটা দেখাই বলছি। তো এটা তুমি দুই ভাবে করতে পারবা না, তুমি ঢাল বের করতে পারবা, ঢাল বের করে সেখান থেকে তুমি বের করতে পারবা, বলতে পারবা যে সরলরেখা তো সমান্তরাল, অথবা তুমি কি করতে পারবা a1 a2 দিয়ে করতে পারবা। সো প্রথম সরলরেখার জন্য দেখো তো, প্রথম সরলরেখার x এর সহগ কত, মানে ডিরেকশন রেশিও a1 = 10, দ্বিতীয় সরলরেখার জন্য b1 কত 11, আর এখানে c1 আমার দরকার নাই। আর দ্বিতীয় সরলরেখার জন্য a2 কত, a2 = 10, আর b2 কত, b2 = 11। সুতরাং দেখো তো a1/a2 এর মান কত আসে, a1/a2 = 10/10 কত 1 আসতেছে। এবার বলতো b1/b2 এর মান কত আসতেছে, 11/11 কত 1 আসতেছে। সুতরাং a1/a2 = b1/b2 যেহেতু হইছে, তার মানে কি সরলরেখা তো কি সমান্তরাল, ওকে। এই সরলরেখাগুলো কি হবে, সমান্তরাল হবে। তুমি চাইলে m1 দিয়েও চাইলে করতে পারতা, সে কিভাবে করতাম, m1 দিয়ে আমরা স্লোপ ফর্মে নিতে পারতাম না এটাকে খুব সহজে। সো 10x + 11y + 12 = 0, এটাকে আমরা স্লোপ ফর্মে নিব। সুতরাং 11y = কি লিখব, সবগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই -10x - 12। তাহলে বলো তো
পরের লাইনে আমরা কি লিখতে পারবো, y ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, y ইজ ইকুয়াল টু -10, সবাইকে 11 দিয়ে ভাগ দিলাম, -10/11 x -12/11। তাহলে বলো তো আমার m1 কত আসলো, m1 ইজ ইকুয়াল টু আসলো -10/11। এখন দ্বিতীয় সরলরেখা সমীকরণটা কেউ যদি তুমি করো তাহলে দেখো তোমার m2 ইজ ইকুয়াল টু -11 কত -10/11 আসবে। তো দ্বিতীয় সরলরেখা সমীকরণ কি, এখান থেকে যদি আমি চাইলে কি করতে পারি, 11y কে পাশে রাখি, বাকিগুলোকে ওই পাশে পাঠিয়ে দিই, -10x + 13। তো y ইজ ইকুয়াল টু কি -10/11 x + 13/11। সুতরাং দেখো এটা হচ্ছে আমার m2, তাহলে m2 ইজ ইকুয়াল টু কত আসলো, -10/11। তাহলে m1 আর m2 সমান, স্লোপ ফর্মে নিয়েও চাইলে করতে পারবো। সো m1 আর m2 যেহেতু সমান, তার মানে কি সরলরেখাদ্বয় সমান্তরাল। ওকে, সো আমরা এই জিনিসটা দেখলাম। এখন লম্বর ক্ষেত্রে দেখলে মনে ভালো হয়। সো লম্বর ক্ষেত্রে দেখো তোমাদেরকে করতে দেই, 5x + 4y + 6 ইজ ইকুয়াল, তোমরা চাইলে m1 * m2 = -1 ওই কন্ডিশন দিয়েও এই ম্যাথটা সলভ করতে পারবো, অথবা a1, আমি আরেকটা কন্ডিশন কি দিছি, a1 a2 যোগ b1 b2 = 0, ওইটা দিয়েও চাইলে ম্যাথটা করতে পারবো, তোমাদের মানে স্বাধীনতা এখানে। সো 5x + 4y + 6 = 0, এক নম্বর ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন দিলাম 3kx - 4y - 2 = 0, এটা 2 নম্বর ইকুয়েশন। আমি বললাম রেখাদ্বয় লম্ব হলে কে এর মান কত, রেখাদ্বয় লম্ব হলে কে এর মান কত। তো সবাই এটা বের করো তো, ফর্মুলা তো জানোই। চাইলে স্লোপ ফর্মে নিবা, m1 m2 = -1 ধরবা, এই শর্ত ধরে কে এর মান বের করবো, অথবা a1 কত, a1 b2 a1 a2 + b1 b2 a1 a2 + b1 b2 = 0। 5 - 3 কত আসছে, 16 কে ইজ ইকুয়াল টু minus কত আসছে, 16/-3 নাকি কি বললা, 5/-3 6 ও 5/-3, এটা আসছে সবার। মাইনাস তো আসে না মনে হয়। আচ্ছা আমি তাহলে এটা ম্যাথটা করি, চলো। স্যার মাইনাস প্রথমটার জন্য আমার a1 কত, a1 = আচ্ছা a1 = 5, a2 = 3k, তাহলে b1 = কত, দেখো b1 = 4, b2 = -4। তাহলে এবার বলো a1 a2 + b1, আমরা জানি a1 a2 + b1 b2 = 0 হবে যদি তো লম্ব হইতে হয়, লম্ব হওয়ার এটা তো শর্ত। তাহলে কত, a1 a2 মানে কত, 5 × 3k মানে কত 15k, আর b1 b2 মানে কত -16 = 0। সুতরাং k = 16/15 আসে, এরকম আসে না, জি স্যার, এরকম আসার কথা না? হ্যাঁ জি স্যার, মাইনাস আসে না। হ্যাঁ, তাহলে 16/15 আসার কথা, ঠিক আছে। ঘুরেছিল। হ্যাঁ হ্যাঁ, সো তোমরা আশা করি বুঝতে পারতেছো। সো টোটাল ফর্মুলাগুলোর সাথে কিছু পরিচিত হয়েছে আশা করি। সো এখন দেখো আরো কয়েকটা ব্যাপার থাকতে পারে যেগুলোর জন্য আসলে আলাদা কোনো ফর্মুলা মুখস্থ করা দরকার হয় না, এমসিকিউর জন্য কিছু শর্টকাট মনে রাখা যায়। আচ্ছা অনেক সময় তো ব্যাপারটা এমন হতে পারে, আচ্ছা তার মানে একটা জিনিস, আরেকটা জিনিস একটু মজার একটা জিনিস খেয়াল করো, যে যখন সরলরেখা সমান্তরাল হয় বেসিক্যালি তাদের কি হয় দেখো তো, তাদের এক্স এর সহগ ওয়াই এর সহগ, এক্স এর সহগ ওয়াই এর সহগ অনুপাত সমান হয়, বাট ধ্রুবপদ কিন্তু সমান হয় না, ধ্রুবপদ কিন্তু সমান হয় না। ওকে, এখন সেইখান থেকে আমরা চাইলে আরেকটা জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে কি, ধরো কি বলবো, ধরো এই একটা সরলরেখা, এটা ধরো ইকুয়েশন 1, এই হচ্ছে তার সাথে সমান্তরাল আরেকটা সরলরেখা, ঠিক আছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন 2, তার সাথে সমান্তরাল। এবং ইকুয়েশন 2 ধরো x1, y1 বিন্দু দিয়ে পাস করে, তো তখন তোমাকে বলতে পারে ইকুয়েশন 1টা তোমাকে গিভেন দেওয়া থাকতে পারে, বলা থাকতে পারে যে ইকুয়েশন 1 হচ্ছে এরকম, ঠিক আছে, দিয়ে বলতে পারে যে 1 নম্বর ইকুয়েশনের সমান্তরাল একটি সমীকরণ নির্ণয়, সরলরেখা সমীকরণ নির্ণয় করো যা x1, y1 বিন্দুগামী, তখন তুমি কি করবা। তো সেটাই আমরা চলো এখন একটু দেখি। তো সেটার জন্য আমি ডিরেক্ট ফর্মুলাটা দেখাইতে পারি, অথবা তোমরা, আচ্ছা দেখো ডিরেক্ট ফর্মুলাটাই দেখো। সো বেসিক্যালি এটার কন্ডিশনটা কি, ধরো a1 ax + by + c = 0, এই সরলরেখার সমান্তরাল,
এই রেখার সমান্তরাল এবং x1, y1 বিন্দুগামী, মানে ওই রেখার সমান্তরাল এবং x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? ওই যে উপরের কেসটা চিন্তা করো, এই যে এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, এইটা সমান্তরাল, এটা সমান্তরাল কিন্তু ইকুয়েশন 2, এবং ইকুয়েশন 2 হচ্ছে কোনটা? x1, y1 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে তার ইকুয়েশন কি হবে? বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? সেটা সমীকরণ ডিরেক্ট একটা ফর্মুলা সেটা দিয়ে করতে পারো, অথবা ভেঙে ভেঙেও চাইলে অনেক কনসেপ্ট দিয়েও চাইলে করতে পারো। ঠিক আছে, সমীকরণটা হচ্ছে এরকম হয়। যদি এটা যদি ax + by + c হয়, সেটাও হবে কি ax + by, আর c এর মানটা ডিপেন্ড করবে a হবে ax1 + by1। ঠিক আছে, ax1 + by1, এটা হয়ে গেল কি আমার সমান্তরাল সরলরেখার সমীকরণ। কার সমান, কেমন সমীকরণ? যেই সমান্তরাল সরলরেখাটা আবার x1, y1 বিন্দু দিয়ে পাস করে। ঠিক আছে, এমন একটি সমান্তরাল সরলরেখার সমীকরণ আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, সো আশা করি বুঝতে পারছো। আমরা ম্যাথ দেখবো অবশ্যই রিলেটেড। এবার আরেকটা প্রবলেম দেখো, এটা আমাদের আজকের ক্লাসের শেষ থিওরি। এটা পড়লে আমরা এই চ্যাপ্টারে সবকিছু পারবো ইনশাল্লাহ, কোনো অঙ্কে ইনশাল্লাহ আটকাবো না। হয়তোবা আমাদের কাল নেক্সট ক্লাসের ম্যাথগুলো হবে কি কয়েকটা ফর্মুলাকে একসাথে মানে টুইস্ট করে দিতে পারে, তো সেগুলো ইনশাল্লাহ আমরা সলভ করাই দিলে আর প্রবলেম হবে না। সো আজকের লাস্ট থিওরিটা দেখো, যে ax + by, ঠিক আছে, প্লাস c, যে এই সমীকরণের সাথে লম্ব, এই রেখার সাথে লম্ব, এই রেখার সাথে লম্ব এবং x1, y1 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে? সো এটা বেসিক্যালি এরকম না, যে এটা যদি আমার ইকুয়েশন 1 হয়, এটা হচ্ছে আমার ইকুয়েশন 1, সো এটার সাথে লম্ব। ঠিক আছে, এটা প্রথম কথা হচ্ছে যে এটার সাথে লম্ব, ইকুয়েশন 2 হচ্ছে তার সাথে লম্ব। দ্বিতীয় কথা হচ্ছে ইকুয়েশন 2 আবার একটা বিন্দু দিয়ে যাচ্ছে, সেই বিন্দুটা বলা আছে সেটা কত? x1, y1। এইরকম সিনারিও যদি হয়, তখন আসলে কি হবে সমীকরণ? সমীকরণ হবে, যেই সমীকরণের সাথে লম্ব বলবে তার ডিরেকশন রেশিও গুলাকে এক্সচেঞ্জ করে দিবা। ঠিক আছে, ax + by বলছে, তো তুমি যেটা করবা bx - ay করে দিবা, আর মাঝখানে মাইনাস দিয়ে দিবা, ইজ ইকুয়াল টু ওই জিনিসটাই আবার লিখবা, বাট এবার সেখানে x1 পয়েন্ট বসায় দিবা, -ay1। সো বুঝছো কিনা বলবো? সো বেসিক্যালি তোমাকে একটা সরলরেখার সমীকরণ তো ওরা দিয়েই দিবে, এন্ড বলবে ওই সরলরেখার সাথে লম্ব, তাহলে ওই সরলরেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? ওই সরলরেখার তুমি ডিরেকশন রেশিও গুলাকে এক্সচেঞ্জ করে দিবা, বি চলে যাবে এ এর কাছে, এ চলে আসবে বি এর কাছে। ঠিক আছে, আর তাদের মাঝখানে যে প্লাস আছে সেই প্লাসটা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে কি bx - ay ইজ ইকুয়াল টু, যেহেতু x1, y1 বিন্দুগামী বলছে, তুমি যেটা করবা ইজ ইকুয়াল টু দিয়ে bx1 + ay1 বসায় দিবা। ঠিক আছে, তাহলে তুমি যে সরলরেখার সমীকরণটা পাবা সেটাই কি হবে? আমার উক্ত মানে 1 নম্বর ইকুয়েশনের সাথে লম্ব এবং x1, y1 বিন্দুগামী। সো আশা করি বুঝতে পারছো। সো আমাদের টোটাল থিওরি শেষ। এখন চলো আমরা এই ফর্মুলাগুলো রিলেটেড কয়েকটা ম্যাথ করে আজকের ক্লাসে শেষ করি। সো দেখো, তোমাদের কিছু ম্যাথ দিন, তোমরা প্রপারলি বের করতে পারো কিনা দেখো। 3x - 4y + 8 = 0, এই সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ বের করতে হচ্ছে, এইটার সাথে সমান্তরাল, এবং সে কোন বিন্দুগামী সেটাও বলে দিচ্ছে, সেটা হচ্ছে 1, 2 বিন্দুগামী। এটা একটু করো, এটা সবাই একটু করো, যে এই এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে বলছি, যেটা কি এই সরলরেখার সমান্তরাল এবং 1, 2 বিন্দুগামী। সুতরাং ফর্মুলাটা আমি আবার নিয়ে আসি এখানে। সো এই হচ্ছে কি ফর্মুলাটা দেখে দেখে বসাই ফেলো। সো এই দেখো, x1 হচ্ছে আমার 1 হচ্ছে আমার x1, 2 হচ্ছে আমার x2, সবই তোমার জানা আছে। ঠিক আছে, জাস্ট ম্যাথটা করবা, দেখো কত আসে।
এরপর তোমরা করবা 3x প্লাস 12y মাইনাস 7 ইজ ইকুয়াল টু 0 রেখার উপর লম্ব। উপরের কোশ্চেনটা কি সমীকরণ বের করতে হবে? হ্যাঁ হ্যাঁ, উপরে সরলরেখার যে সমীকরণটা দেওয়া আছে, যে এইটা দেওয়া আছে না, এইটার সাথে সমান্তরাল এমন একটা সরলরেখার সমীকরণ বের করতে হবে, যেই সমীকরণটা কি 1,2 বিন্দু দিয়ে পাস করবে, 1,2 বিন্দুগামী। ঠিক আছে, আর এবার নিচে একটা কোশ্চেন দিচ্ছি, অত সরলরেখার উপর লম্ব এবং 2,5 বিন্দুগামী। তো সেটার জন্য ফর্মুলা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে ফর্মুলা। এটার জন্য ফর্মুলা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল 2টা কোশ্চেন। ঠিক আছে, সো সেকেন্ড কোশ্চেনটাও দেখো তোমরা পারো কিনা। পারবা আশা করি, না পারার কোনো কারণ নেই। তো সেকেন্ড ইকুয়েশনটাও দেখো, যে অত সরলরেখার উপর লম্ব এবং 2,5 বিন্দুগামী রেখার সমীকরণটা বের করতে বলছি। ভাইয়া করছি। কত আসলো? 3x minus 4y plus 5 equal to 0 প্রথমটা, আর পরেরটা 4x minus y minus 3 equal to 0। 3x minus 4, আবার একটু বলো। 3x minus 4y plus 5। জি। বাকিরা দেখি বলুক আমাকে। এরপরে হ্যাঁ ভাই, এরপরটা দুইটা বলো, পরেরটা বলো। পরেরটা কত আসলো তোমার? 4x minus y minus 3। 4x minus y minus 3 is equal to 0। আচ্ছা, তো সবারই মিলছে তাই না, দুইটাই? ওকে, সো মোটামুটি আমাদের আইডিয়া দেওয়া শেষ চ্যাপ্টার রিলেটেড। আমরা আরো কিছু ম্যাথ করব কিনা। আচ্ছা, তার মানে আমরা আসলে কি একটু সামারি করি। আমরা প্রথমত দেখো কি কি শিখলাম। নেক্সট ক্লাসে যেন তোমাদের মনে থাকে, ছেদবিন্দু বের করতে পারবো, তাই তো? যে কোনো দুইটা সরলরেখা দেওয়া থাকে তাদের ছেদবিন্দু বের করতে পারবো। ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ বের করতে পারবো। ছেদবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখা সমীকরণ ছেদবিন্দুগামী সরলরেখাও চাইলে বের করতে পারবো। ঠিক আছে, সমীকরণ বের করতে পারবো। তারপরে কি শিখলাম? তারপর শিখলাম কোণ। দুইটা সরল অন্তর্গত কোণ, অন্তর্ভুক্ত কি অ্যাঙ্গেল, তাদের মাঝখানে অন্তর্গত কোণ বের করতে পারবো। দুইটা সরলরেখা আছে, তাদের মাঝখানে অ্যাঙ্গেল কতটুকু তৈরি করছে, ওই অন্তর্ভুক্ত অ্যাঙ্গেল বের করতে পারবো। আরেকটা করতে পারবো, সমবিন্দু কিনা চেক করতে পারবো, সমবিন্দু কিনা চেক করা শিখছি। আরেকটা জিনিস হচ্ছে কোন সরলরেখার সমান্তরাল হওয়ার শর্ত এবং সমান্তরাল সরলরেখার এবং ওই সরলরেখার সাথে সমান্তরাল আরেকটা সরলরেখার সমীকরণ, যেটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে পাস করবে, সেটাও বের করতে পারবো। লম্ব হওয়ার শর্ত এবং লম্ব সমীকরণ, মানে কোন একটা সরলরেখার লম্ব সরলরেখার সমীকরণ বের করতে পারবো। সো এই ছিল আমাদের টোটাল থিওরি গুলা, এবং কিছু টুকটাক ম্যাথ করলাম। সো নেক্সট ডেতে আমাদের টার্গেট থাকবে আমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথ গুলা করবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসের কবে হবে? নেক্সট ক্লাস প্রবাবলি মঙ্গলবারে হবে, অথবা রবিবারও হতে পারে, আমি গ্রুপে জানিয়ে দিব। ঠিক আছে, তো আজকে আর কারো কিছু বলার আছে? হ্যাঁ বলো। স্ট্রেট লাইনের পরে কোন চ্যাপ্টার ধরবেন?
আমি চাচ্ছি স্ট্রেট লাইনের সাথে বুঝছো বৃত্তের একটা কানেকশন আছে, কারণ বৃত্তটাও তোমার হচ্ছে জ্যামিতির একটা পার্ট। তো আমি চাচ্ছি স্ট্রেট লাইনটা করে আমি বৃত্তটা করাই ফেলি সাথে সাথে, তাহলে আমাদের জন্য জিনিসটা বুঝতে ইজি হবে। কারণ যেহেতু স্ট্রেট লাইন মাত্র করে আসছি, বৃত্তের মধ্যে স্ট্রেট লাইনের অনেকগুলো কানেকশন থাকে, স্ট্রেট লাইনের অনেকগুলো ইকুয়েশন ইউজ করতে হয়। তো আমাদের জন্য বৃত্তটা পার্ট তার কুইজ দেবে, তো আমি বৃত্তটা করাই ফেলতে চাই। বৃত্ত 2টা চ্যাপ্টার আছে, তো স্ট্রেট লাইন বৃত্ত শেষ করে তখন হয়তোবা আমি ইন্টিগ্রাল শুরু করব, অথবা আমি বিন্যাস সমাবেশ করব। এবং স্ট্রেট লাইনের বৃত্ত শেষ হয়ে গেলে আমাদের শুধুমাত্র 2টা জিনিস বাকি থাকবে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন আর একটা হচ্ছে বিন্যাস সমাবেশ। আর ভেক্টর যদিও বাকি থাকবে, বাট ভেক্টরটা আসলে তোমাদের অলরেডি ফিজিক্স করার কারণে তোমাদের 50%-এর বেশি ভেক্টর তোমরা নিজেরাই পারো। জাস্ট আমি একটা 2টা ক্লাস নিলেও চলবে, তো সেটা আমি আপাতত মাথায় রাখতেছি, এটা লাস্টে করবো সবার, ঠিক আছে? তো তোমাদের কি কোনো আছে, মানে প্রেফারেন্স আছে যে সরলরেখার পরে কোনটা করলে ভালো হয়? ওকে, তো তাহলে আমি আমার মতোই করব। আজকে ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যেহেতু নাই, তাহলে আমরা ক্লাসটা শেষ করি এখানে। তো সবাই ভালো থেকো।